সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভদ্রঘাট এলাকা, সেখানকার ছোট্ট গ্রাম কুটিরচর। এই গ্রামেই এক খুপড়ি ঘরে পরিবার নিয়ে থাকেন রেশমা। রেশমার বড় বোনের বিয়ে হয়ে যায় বছর কয়েক আগেই। বড় ভাইও বিয়ে করে আর বাড়িতে আসে না। কিছুদিন পর মারা যায় তার মা। মারা যাওয়ার বছর না পেরোতেই বাবা নতুন বিয়ে করে সেখানেই বসবাস শুরু করে। ছায়াঘেরা এই খুপড়ি ঘরেই যেন গড়ে উঠেছিল তাদের ছোট্ট স্বর্গ। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল নেমে পড়ে একটি খুনের রহস্য উদ্ঘাটনে। তবে যতই এগোতে থাকেন ততই রহস্য ঘন হতে থাকে। কারা জড়িত, কেন ঘটল এই হত্যাকাণ্ড, কিছুতেই খুঁজে পাচ্ছিল না স্পষ্ট উত্তর। তাদের সামনে এখন একটাই প্রশ্ন, কিভাবে এই জটিল রহস্যের ইতি টানবেন তারা? ইতিমধ্যে 2 মাস পেরিয়ে গেছে। তদন্তকারী কর্মকর্তা হতাশ হয়ে পড়েন কোনো ক্লু খুঁজে না পেয়ে। এই সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ থানা এলাকার এসিআই ফুডসের পাশে আমরা একটি অজ্ঞাতনামা লাশ পাই। এটা ছিল কুচুরিপানাযুক্ত একটা পুকুর, তার ভিতরে এটা পেয়েছিলাম এবং এটা তাৎক্ষণিকভাবে আমরা কোনো ক্লু পাইনি। এটা ছিল সম্পূর্ণরূপে ক্লুলেস। আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যারের নেতৃত্বে থানা পুলিশ এবং সেই সঙ্গে জেলা গোয়েন্দা শাখা একই সঙ্গে তদন্ত শুরু করে এবং যেহেতু ক্লুলেস ছিল প্রথম দিকে এটা আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে। পরবর্তীতে আমাদের 2 মাস 21 দিন পরে আমাদের সুযোগ্য ডিবির নেতৃত্বে, ডিবির অফিসার ইনচার্জ এবং তার টিমের নেতৃত্বে এটা আমরা ক্লু বের করতে সক্ষম হই। ঠিক তখনই সামনে আসে তপু নামের এক সন্দেহভাজন ব্যক্তি। তাকে ঘিরেই তদন্তের নতুন মোড় পায় সিরাজগঞ্জ ডিবি পুলিশ। হাতে আসে এক গুরুত্বপূর্ণ ক্লু, যা হতে পারে এই রহস্যের চাবিকাঠি। ঘটনার দিন 2 তারিখেও প্রচুর মেসেজ এবং সে শুরু থেকে আমার সাসপেক্ট। আমার তখন অনেক আগ্রহ লাগে যে এই এসএমএসের মধ্যে কি আছে, আমার জানা দরকার। পরবর্তীতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমি সেই মেসেজ প্রযুক্তির মাধ্যমে নিয়ে আমি অবাক হয়ে যাই যে সেই মেসেজের মধ্যে 2 তারিখ রাত 10টা বাজেই মারার বর্ণনা। সেখানে ছেলেটা মেয়েটাকে, তার গার্লফ্রেন্ডকে এই মানে একটা লাশ মরে গেছে, মাত্র মারা গেছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। এই মেসেজের কথোপকথন ছিল এমন কিছু। তো এই প্রথম আমার মামলা 2 মাস 2.5 মাস শেষ যে আমাকে অস্বীকার করতে পারবে না যে আমি ঘটনা জানি না। সিরাজগঞ্জ ডিবি পুলিশ জানায়, টাকার মোহে ধীরে ধীরে রেশমার জীবনে আসতে থাকে অস্থিরতা। শুক্রবার দিন 11টার দিকে আমি খুঁজতেছি যে জঙ্গলের মধ্যে যে এর মধ্যে খুঁজতে যাচ্ছি যে আমার চলে এই উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও দিয়ে শোয়া থুইছে। আমি শিক্ষক দিয়ে ওখানে একবার পড়ে গেছিলাম। তারা এসিআই সীমানা প্রাচীরের পাশে একটা লাশ পাওয়া গেছে, একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। তারপর আমি আমার টিম সহ, আমার একজন সাব ইন্সপেক্টর ছিল জাকারিয়াল জার্জিস এবং 2 জন এএসআই, 5 জন 8-10 জনের একটা টিম আমরা ঘটনাস্থলে যাই। প্রথম অবস্থায় লাশটা শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। লাশটার মুখে অ্যাসিড মেরে পোড়ানো ছিল, এই জন্য লাশটা প্রথম অবস্থায় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তারপরে তার ফিজিক্যাল ফিটনেস এসব দেখে তার বাবা যে মারা ভিকটিম, তার বাবা চিনতে পারে এটা তার ছেলে শামীম নাম। মাঠে নামে ডিবির একটি চৌকস দল। ভুক্তভোগী শামীমের ছিল না কোনো মোবাইল ফোন, আশেপাশে নেই সিসি ক্যামেরাও। গভীর থেকে আরও বেশি গভীর হতে থাকে শামীম হত্যাকাণ্ডের রহস্য। এই মামলাটা কাউকে শেয়ার করলো যে মারা গেছে। তখন আমি প্রথম অভিযান দিই দুপচাচিয়া, বগুড়া জেলার দুপচাচিয়া থানা। সেখান থেকে আমরা প্রথম তপুকে ধরি। ফেরার পথে তাকে আমরা অনেক বুঝাই, কথা বলি। সে প্রথমে আমরা তাকে বলি নাই তার মেসেজ আমার কাছে আছে। আমরা প্রথমে তাকে ট্রাই করি যে দেখি সে উইলিংলি আমাদেরকে বলে কি না। তো অনেক কথা বললাম, অনেকভাবে চেষ্টা করলাম, সে বলে না।
পরবর্তীতে আমি তো জানি এই মেসেজটা সে তার গার্লফ্রেন্ডকে, বান্ধবীকে দিয়েছিল। তো আমি তখন তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করি যে তপু, তুমি যদি আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে না বলো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে ঘটনা শুনবো, তখন তোমার তো ক্ষতি হবে, ওই মেয়েটারও ক্ষতি হবে। তখন আসলে সে প্রেমের জন্য ভালোবাসে অনেক বেশি মেয়েটাকে, তখন সে আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এই ঘটনা কিভাবে হইল, কারা ঘটাইলো, কারা কারা ছিল, ওই রাত্রে আমি আমার সম্পূর্ণ মামলার রহস্য পেয়ে যাই। শামীম হত্যার 81 দিন পর রহস্যের জট খুলতে শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন তপু নামের এক ব্যক্তি স্বীকার করেন শামীমকে হত্যার সাথে জড়িত ছিল সে। তার বর্ণনায় উঠে আসে চাঞ্চল্যকর এক ভয়ঙ্কর তথ্য, যে তথ্যে হতভম্ব হয়ে পড়ে খোদ ডিবি পুলিশও। বুদ্ধি প্রতিবন্ধী শামীমকে নাকি হত্যার মূল পরিকল্পনা করেন তার আপন ছোট বোন রেশমা। আমরা যখন প্রথম শুনতে পেলাম যে তার বোন, নিজের বোন এই মার্ডারটি করিয়েছে, তখন শুধু আমি নয়, পুরো এলাকা স্তম্ভিত হয়ে গেছিল যে বোন তার নিজের ভাইকে এইভাবে মার্ডার করতে পারে। সেদিন গোসলের কথা বলে শামীম বাড়ি থেকে বের হলেও রেশমা যে প্রতিষ্ঠানে চাকরি করে, সন্ধ্যার পর সে ওই প্রতিষ্ঠানে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন। সেখানে সে সময় উপস্থিত ছিল রেশমার বেশ কয়েকজন সহযোগী। তারা শামীমকে ধরে নিয়ে যায় পাশেই হাবিজা নামে একজনের বাড়িতে। রেশমাকে খবর দিলে সে তার 2 সহযোগী নিয়ে হাবিজার বাড়িতে প্রবেশ করে। রেশমা তার আপন ভাই শামীমকে হত্যা করতে সাথে নিয়ে আসে অ্যাসিডের জারকিন। রেশমার নির্দেশে গোলাম মোস্তফা ও সুমন চন্দ্র ভৌমিক তার হাত চেপে ধরে। এ সময় সেখানে থাকা শফিকুল ইসলাম শামীমের বুকে ছুরিকাঘাত করতে থাকে, আর রেশমা তার সাথে নিয়ে আসা অ্যাসিড ঢালতে থাকে তার ভাইয়ের শরীরে। নিস্তেজ হয়ে যায় শামীমের দেহ। ছটফট করতে করতে মৃত্যু হয় তার। মৃত্যু নিশ্চিত হওয়ার পর শামীমের মরদেহ ফেলে দেওয়া হয় রেশমা যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানের পাশেই একটি পুকুরে। আমরা প্রাথমিকভাবে জানতে পারি তার যে শামীম হোসেন, যে ভিকটিম মানে ডিজিজ, তার যে বোন রেশমা মূলত রেশমার পরকীয়ার বলি হলো মূলত তার এই ভাই বুদ্ধি প্রতিবন্ধী শামীম হোসেন। তারপরে আমরা তাকেও নারী পুলিশের সহায়তায় আমরা গ্রেপ্তার করি এবং নারী পুলিশের সহায়তায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করি এবং তারা বিজ্ঞ আদালতে 4 জন আসামি তাদের নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে। রেশমা ও তার সহযোগীদের ধরতে অভিযান চালায় ডিবি পুলিশ। আটক করা হয় রেশমাকে। পরে ধীরে ধীরে আটক করা হয় এ ঘটনায় জড়িত আরও 6 জনকে।